হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, তোমরা জানো যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ স্কোরিং পেপার। ডাব্লিউবিপি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস, আরআরবি, গ্রুপ ডি প্রত্যেকটি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স আবশ্যক পেপার। তাই এটা বলে রাখা ভালো যে যারা আসন্ন বিভিন্ন পরীক্ষায় বসতে চলেছ তাদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওটি। 2020 থেকে 2021 সাল পর্যন্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর খুঁটিনাটি ও চিরুনি তল্লাশি করব এই ভিডিওতে। আজকে আমরা অ্যাচিভার্স ইয়ার বুকের 2021 সালের বইটি আলোচনা করব। এই বইটিতে 2020 সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বাট আমরা ইম্পর্টেন্টগুলো আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটা। তবে এই বইটি আমরা কয়েকটি পর্বে বা কয়েকটি পার্টে বিভক্ত করে কিন্তু আমরা আলোচনা করব, কেননা বইটা অনেক বড়। তো প্রথমে আমরা এই বইয়ের কিছু কিছু টপিকস আমরা দেখব। প্রথমে এই পর্বে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকসটা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম এই টপিকস নিয়ে আমরা আলোচনা করব সাম্প্রতিক খবরের শিরোনাম। অর্থাৎ এই টপিকসের ওপর নির্ভর করে কোন বিষয়গুলো আমরা আলোকপাত করব সেই বিষয়গুলো হলো আত্মনির্ভর ভারত, জাতীয় শিক্ষানীতি, শ্রীরাম মন্দিরের ভূমি পুজো থেকে দু একটা তথ্য আমরা আলোচনা করব। এছাড়া ডিটেল আমরা আলোচনা করব কৃষি বিল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে নির্বাচিত সম্প্রতি হলো সেটা নিয়ে। এছাড়াও করোনা যে কোভিড-19 আছে সেই সম্পর্কে কিছু তথ্য আমরা জানব। তো দেরি না করে চলো শুরু করা যাক, একে একে আমরা সব কিছু জানব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আত্মনির্ভর ভারতের কথা বলা হয়েছে। ফ্রেন্ডস, তোমরা জানো যে কোভিড-19 যখন শুরু হয় তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত নামে একটা পোর্টাল বা ক্যাম্পেইন চালু করেন। এখানে একটা তথ্য তোমরা এছাড়াও দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন আরআরবি বা ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষায় কিন্তু তোমরা দেখতে পাবে যে বিভিন্ন মিনিস্টার এর নাম আসে। এছাড়াও তোমরা এটাও দেখতে পাবে যে সিএম বা পিএম এদের নাম, গভর্নরদের নাম কিন্তু অনেক পরীক্ষায় আসে। তাহলে তোমরা এখানে দেখতে পেলে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাম কি? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাম কিন্তু নির্মলা সীতারমন। এই তথ্য আশা করি তোমাদের বোঝা গেছে। এর পরের তথ্য কি আছে আমরা দেখব যে আত্মনির্ভর ভারত যে অভিযানটা শুরু হয়েছিল সেখানে কিন্তু 12টি প্রকল্পের ওপর নির্ভর করে শুরু হয়েছিল। কটি প্রকল্প? 12টি প্রকল্পের ওপর নির্ভর করে কিন্তু এখানে শুরু হয়েছিল আত্মনির্ভর ভারত। তাহলে আত্মনির্ভর ভারত সম্পর্কিত ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমরা জানলে। এরপরে কি টপিকস আছে সেটা আমরা দেখব। আলোচ্য আমাদের বিষয় হচ্ছে জাতীয় শিক্ষানীতি। এই জাতীয় শিক্ষানীতি কি এবং এর প্যাটার্ন কি হলো এবং কত সাল পর এটা পরিবর্তিত করা হলো সেটা সম্পর্কে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে আমরা জানব। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইয়েলো মার্কিং করা তোমাদেরকে বোঝানোর জন্য করা হয়েছে যে 34 বছর পরে কিন্তু এটার জাতীয় শিক্ষানীতি কিছুটা পরিবর্তন করা হয়েছে। এর আগে 1986 সালে কিন্তু এটা হয়েছিল এবং 34 বছর পরে কিন্তু এটা আবার পরিবর্তন করা হলো। কোথায় পরিবর্তন করা হলো? জাতীয় শিক্ষানীতিতে। কি পরিবর্তন করা হলো আমরা দেখব যে এখানে বলা হচ্ছে যে 10+2 অর্থাৎ যেটাকে
এইচএস বলা হয়, যেটাকে আমরা এইচএস বলি। 10+2 অর্থাৎ 10-এ মাধ্যমিক +2 হচ্ছে এইচএস। এটাকে পুরোপুরি কি করা হলো, চেঞ্জ করে দেওয়া হলো। এবং চেঞ্জ করে কি করা হলো ফ্রেন্ডস, চেঞ্জ করে কিন্তু এখানে করা হয়েছে কি, তোমরা দেখতে পাচ্ছ যে কি করা হয়েছে, 5+3+3+4। তাহলে এটাকে পুরোপুরি চেঞ্জ করে কিন্তু এই সিস্টেমটা করা হয়েছে। অর্থাৎ 10+2কে চেঞ্জ করে 5+3+3+4। এটা একটা খুব ইম্পর্টেন্ট তথ্য, এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। যে হতে পারে প্রশ্ন যে জাতীয় শিক্ষানীতিতে 10+2 পরিবর্তন করে কোন কাঠামো পরিবর্তন করা হয়েছে বা কোন কাঠামো। এখানে কিন্তু হবে 5+3+3+4, অর্থাৎ এটা হবে উত্তর। তাহলে এগুলো ছোট ছোট উত্তর তোমাদেরকে মনে রাখতে অবশ্যই হবে। এরপরে আমরা কি তথ্য আছে সেটা দেখব। এখানে কিন্তু তথ্য হিসাবে বলা হয়েছে যে একটা টপিকস, শ্রীরাম মন্দিরের ভূমি পূজা। অর্থাৎ শ্রীরাম মন্দিরের ভূমি পূজা কিন্তু এখানে উত্তরপ্রদেশের অযোধ্যাতে কিন্তু শুরু হয়েছিল। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে অযোধ্যা যে মন্দিরটা রয়েছে সেটা কোথায় রয়েছে। এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে যে উত্তরপ্রদেশে কিন্তু অযোধ্যা মন্দিরটা রয়েছে। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের কিছু তথ্য, এই সম্পর্কিত তথ্য তোমরা জানলে। এখানে যে অযোধ্যা মামলার দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা কিন্তু ফাইনাল রায় দেওয়া হয়েছিল কত সালে, এটা ফাইনাল রায় বেরিয়েছিল কিন্তু 9 নভেম্বর 2019 সালে সুপ্রিম কোর্ট কিন্তু 5 বিচারপতি কোর্ট রায় ঘোষণা করেছিলেন 9 নভেম্বর 2019 সালে। এই তথ্যটাও তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। এছাড়া আমরা আলোচনা করব যে এনআরএ। এনআরএ অর্থাৎ এখানে বলা হচ্ছে এনআরএ ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। অর্থাৎ এর মাধ্যমে কি হবে, এর মাধ্যমে যে সমস্ত পরীক্ষা হয়, যেমন স্টাফ সিলেকশন, এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট, ইনস্টিটিউট অফ ব্যাংকিং বা যেটাকে আইবিপিএস বলা হয়, এই প্রথম স্তরের পরীক্ষা এজেন্সি নেবে, অর্থাৎ এনআরএ। এনআরএ কিন্তু এগুলোর যে সমস্ত পরীক্ষা হবে তারা কিন্তু রিক্রুটমেন্ট করবে, স্টাফ সিলেকশন, রেলওয়ে রিক্রুটমেন্ট আর আইবিপিএস। এই সমস্ত পরীক্ষা কে নেবে, এর সমস্ত পরীক্ষা নেবে এনআরএ, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। বোঝা গেল? এটা কিন্তু এনআরএ যখন পরীক্ষাটা নেবে তখন 12টি ভাষায় কিন্তু এই পরীক্ষাটা হবে। কটি ভাষায় পরীক্ষাটা হবে? 12টি ভাষায় কিন্তু পরীক্ষাটা হবে। এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কি, নতুন কৃষি বিল। অর্থাৎ কৃষি বিল 2020 সালে যেটা তৈরি করা হয়েছিল, গভর্নমেন্ট সরকার তৈরি করেছিলেন, সেটা কিন্তু 3টে বিল কিন্তু তৈরি করেছিলেন। এই 3টে বিল খুব ইম্পর্টেন্ট, কেননা যে কোনো একটা বিলের নাম দিতে পারে বা এই বিলটা এর অর্থটা কি সেটা কিন্তু তোমাদের দিতে পারে। তো কি কি 3টে বিল আমরা দেখব। এখানে 1 নম্বর বিল বলা হচ্ছে কি, 1 নম্বর বিলে বলা হচ্ছে ফর ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স। এই বিলটা হচ্ছে ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স। সেকেন্ড বিল দেখব কি আছে। সেকেন্ড বিল বলা হয়েছে কি, ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল 2020। এছাড়াও তৃতীয় নম্বর বিল দেখব। তৃতীয় নম্বর বিলে বলা হচ্ছে এসেন্সিয়াল কমোডিটিস বিল বা অত্যাবশ্যক পণ্য আইন। এই গেল নতুন কৃষি বিলের 3টে বিল। এছাড়া তোমরা অনেকেই জানো যে নভেম্বর মাসে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
নবনির্বাচিত হয়ে গেছে, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে জন বাইডেন কিন্তু কি হয়েছেন, নব প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, তো এই প্রেসিডেন্ট কিন্তু পুরোপুরি ইলেকটোরাল নির্বাচিত হয়। আর একটা তথ্য এখানে তোমরা দেখতে পাবে যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন জো বাইডেন। কোন পার্টির প্রার্থী ছিলেন? ডেমোক্রেটিক পার্টির কিন্তু প্রার্থী ছিলেন জো বাইডেন। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প ইনি কিন্তু প্রেসিডেন্ট হিসাবে হেরে গেছেন, বা ইনাকে প্রাক্তন প্রেসিডেন্ট বলা যেতে পারে। ইনার কিন্তু একটা পার্টি ছিল, সেই পার্টিটার নাম হচ্ছে রিপাবলিকান পার্টি। তাহলে প্রশ্ন হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের পার্টির নাম কি? উত্তর হয়ে যাবে রিপাবলিকান পার্টি। এছাড়া প্রশ্ন হতে পারে যে জন বাইডেনের পার্টির নাম কি? উত্তর হয়ে যাবে ডেমোক্রেটিক পার্টি। আশা করি বোঝা গেছে। এছাড়াও জন বাইডেন হয়েছেন প্রেসিডেন্ট, এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত কিন্তু হয়েছেন ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। কে হয়েছেন? কমলা হ্যারিস কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। রিপাবলিকান পার্টির বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ঠিক আছে, আশা করি পুরোটা বোঝা গেছে। এর পরের তথ্য আমরা করোনা ভাইরাস সম্পর্কিত জানবো। যে তোমরা অনেকে জানো যে করোনা ভাইরাস কিন্তু শুরু হয়ে গিয়েছিল কত সালে? এটা কিন্তু 20 ডিসেম্বরের মধ্যে, অন্তত এতজন কোথায় শুরু হয়েছিল? চীনে কিন্তু এটা প্রথমে দেখা গিয়েছিল। চীনের উহান শহরে কিন্তু এটা প্রথমে পরিলক্ষিত হয়, চীনের উহান শহরে। এখানে বলা হয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এখানে একটা তথ্য তোমরা দেখতে পাবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর সদর দপ্তর কিন্তু জেনিভায় অবস্থিত। কোথায়? জেনিভায় অবস্থিত। জেনেভায় কিন্তু অবস্থিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর। করোনা ভাইরাস যখন চীনে ছড়িয়ে পড়ে তখন সবাই আতঙ্কিত হয়ে যায়। প্রশ্ন হতে পারে যে ভারতে প্রথম কত তারিখ প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে বা পজিটিভ আসে? এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি কিন্তু প্রথম ধরা পড়ে। এটা কোথায় ধরা পড়ে? এটা কিন্তু কেরালাতে প্রথম সংক্রমিত বা পজিটিভ পাওয়া যায়। এখানে আরেকটা তথ্য আছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কি করেন? জনতা কারফিউ ঘোষণা করেন 22শে মার্চ, এবং পশ্চিমবঙ্গ সরকার লকডাউন ঘোষণা করে 24শে মার্চ। ঠিক আছে, লকডাউন শুরু হয়ে যায় 25শে মার্চ থেকে, পুরোপুরি লকডাউন কিন্তু একটার পর একটা শুরু হয়ে যায়। ঠিক আছে, এই গেল আজকের পর্বের ইম্পর্টেন্ট কিছু তথ্য। এই রকম তথ্য আমরা একটার পর একটা পর্বে আলোচনা করব, এবং পুরো ডিটেল আমরা 2020 সালের ইম্পর্টেন্ট যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমরা একটার পর একটা বিভিন্ন পর্বে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করলাম, তোমরা দেখতে পেলে যে প্রথমে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক খবরের শিরোনাম। এরপরও আমরা আলোচনা করব যে রাজ্যের উল্লেখযোগ্য খবর। পরবর্তী আলোচনা আমরা করব, এখানে আলোচনা করব দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ খবর। এইভাবে আমরা প্রত্যেকটা পর্বে ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাদের সামনে তুলে ধরবো। 2020 সালের টপিকসগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই। তো তার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ও লাইক করো। তোমরা এখান থেকে প্রত্যেকটা ভিডিও যদি আমাদের দেখো এবং মন সহকারে দেখো, তাহলে 2020 থেকে 2021 সালের যে কোনো জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা বলে আসুক না কেন, তোমরা প্রত্যেকটা পরীক্ষায় সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাজিমাত করে আসতে পারবে, এটা আমরা অনেকটাই আশা রাখছি। তো আজকের পর্বে আপাতত এটুকুই। আবার দেখা হবে, কথা হবে অন্য একটি
পর্বে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, আর মাস্ক সর্বদাই ইউজ করো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।